বন্ধুরা, পরিবারকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাবো। প্রথম প্রসঙ্গ, প্রতিটা মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বুঝতে পারেন যে তার স্ত্রীর সাথে তিনি কি করেছেন আর কি করা উচিত ছিল। দ্বিতীয় প্রসঙ্গ, স্বামী যেভাবে তার পরিবারে নিজের স্ত্রীকে পরিবেশন করবে সবাই তাকে সেভাবেই চিনবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। সুভাষবাবু একজন ২.৫ বছরের ছোট্ট কন্যা সন্তানের বাবা। একদিন তিনি ঘরের বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তখনই ওনার ছোট্ট ২.৫ বছরের মেয়েটা বারান্দার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার খেলনার হাঁড়ি কড়াইয়ের মধ্যে রান্না করছে। একটু পর সেই ছোট্ট বাচ্চা মেয়েটি ভুরু কুঁচকে তার বাবার কাছে অর্থাৎ সুভাষবাবুর কাছে দৌড়ে চলে এসে তার আদো আদো কথা বলার ভঙ্গিমায় জিজ্ঞেস করলো, বাবা চা খাবে? চা খাবার বদ অভ্যাসটা সুভাষবাবুর কিন্তু বেশ পুরানো, তাই তিনি ওর খেলনার বাটিতে চুমুক দিয়ে খুব তৃপ্তির সাথে ওর দিকে তাকিয়ে বললেন, আহা খুব ভালো হয়েছে মা চাটা। তখন ছোট্ট মেয়েটি আবারও আধো আধো কণ্ঠে বলে উঠল, আর এক কাপ খাবে নাকি? সুভাষবাবু তখন বললেন, না মা, পড়াশোনা করছে। তখন মেয়েটি আবারও সুভাষবাবুকে উদ্দেশ্য করে বলল, তাহলে একটু হরলিক্স খাও বাবা, শক্তি হবে, বানিয়ে দিয়ে একটু তোমায়। সুভাষবাবু নিজের মেয়ের দিকে তাকালেন আর ভাবতে লাগলেন, আমাকে নিয়ে এমন চিন্তিত চেহারায় আমার গর্ভধারিণী মায়ের পরে আর কখনো কাউকে দেখেছি বলে মনে পড়ে না। এরপর হাত বাড়িয়ে বুকে টেনে নিলেন তিনি নিজের সেই ছোট্ট মেয়েটিকে। ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে। ওর মাথার ঘ্রাণটা সুভাষবাবুর চোখে যেন জল এনে দিচ্ছে। আর তিনি ভাবছেন, আহা সেই মায়ের গন্ধ, আহা বন্ধন। মাঝে মাঝেই ওনার চোখে জল এসে চোখটা ঝাপসা হয়ে আসছে। সব কন্যার বাবাই হয়তো আমার মতো আবেগে চোখ লুকিয়ে কাঁদেন। এটাই তিনি ভাবলেন নিজের মেয়েকে জড়িয়ে ধরে। এটা ভাবতে ভাবতে হঠাৎই ওনার মাথায় কোথা থেকে নিজের স্ত্রী প্রসঙ্গে একটা ভাবনা চলে আসলো। তিনি ভাবতে লাগলেন, আমার বিয়ের সময় বিদায় বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন আর আমার হাত চেপে বলেছিলেন, মেয়েটা আমার বড্ড আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না। ও কিন্তু বকাঝকা সহ্য করতে পারে না, বড্ড অভিমানী আমার মেয়েটা। আমিও তেজি ঘোড়ার মতো কেশরওয়ালা পাগড়ি নাচিয়ে সুবোধ বালকের মতোই বলেছিলাম, অবশ্যই বাবা। কিন্তু এত কিছুর পরেও সুভাষবাবু কিন্তু ওনার শ্বশুরকে দেওয়া কথা রাখেননি। সংসার জীবনের চক্র বাঁকে আর একজনের কন্যাকে কাঁদান তিনি, হয়তো বকাঝোকাও করেন। পুরুষত্বের বাহাদুরি ফলান নিজের স্ত্রীর ওপর। এরপর তিনি এটা উপলব্ধি করলেন যে আমার স্ত্রী তো আজ আমার সংসার নিয়েই চিন্তিত। তার বাবার বৃত্তের বাইরে সে আজ তৈরি করেছে আলাদা বৃত্ত বলয়। এই বৃত্তের কেন্দ্রে শুধুই আমাদের সন্তান আর বদমেজাজি আমি। কতটুকু কম্প্রোমাইজ একজন নারী করে তার সংসারের জন্য, এই সব কিছু সুভাষবাবু ভাবতে লাগলেন। এরপর সাথে সাথে তিনি এটাও ভাবলেন যে ওনার ছোট্ট মেয়েটাও একদিন হয়তো ওনাকে হাউমাউ করে কাঁদিয়ে আর এক বৃত্তে চলে যাবে। ওনাকেও হয়তো আর এক যুবকের হাত ধরেই সেই একই কথার পুনরাবৃত্তি করতে হবে। তিনি বা কোনো সুযোগ্য পিতাই কখনোই চান না যে ওনার ব্যর্থতা ওনার কন্যা সন্তানকে স্পর্শ করুক। তিনি নিজের মনে মনে নিজের শ্বশুরকে স্মরণ করে বললেন, বাবা আমি ক্ষমা প্রার্থী আর অনুতপ্ত কথা রাখতে না পারার জন্য। নিজের কন্যা সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে সুভাষবাবু উপলব্ধি করলেন যে কন্যার পিতা হওয়া অনেক কষ্টের। কতটুকু কষ্টের সেটা কন্যা সন্তানের পিতা হবার পূর্বে অনুভূত হয় না। এইসব ভাবতে ভাবতে ওনার চোখের কোণায় জল গাঢ় হচ্ছে আর ওনার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে। বাবাকে কাঁদতে দেখে ওর চোখেও জল। কি জানি, মেয়েরাই হয়তো বাবার অনুভূতি পড়তে পারে। ভগবান মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়েই পৃথিবীতে পাঠান। একজন বাবা তার সন্তানের কাছে কেমন
তা নির্ভর করে তিনি স্বামী হিসেবে তার স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন তার উপর। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বাবাকে দেখে। একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করলে, ভালোবাসলে সন্তানেরাও বাবাকে ভালোবাসতে শেখে, শ্রদ্ধা করে। একজন স্ত্রী তার স্বামীকে ঘৃণা করলে সন্তানেরাও তাদের বাবাকে আজীবন ঘৃণার চোখে দেখে। একজন বাবার মূল্যায়ন নিজের কাজ দিয়ে হয় না, বরং মা কিভাবে বাবাকে সন্তানদের সামনে উপস্থাপন করছেন তার আলোকেই নির্ধারিত হয়। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বুঝে নেয় বাবা কি হিরো নাকি ভিলেন। বন্ধুরা, পরিবারে নিজেকে সুপুরুষ প্রমাণে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়াটা খুব জরুরি। দ্বিতীয়ত, বেলা শেষে কিন্তু সকলের টনক নড়ে, তার আগে নয়। তৃতীয়ত, নিজের সন্তান যাই হোক না কেন, বিশেষ করে নিজের মেয়ে থেকে থাকলে অন্যের মেয়েকে কষ্ট দেওয়ার আগে অন্তত 10 বার হলেও ভেবে দেখা উচিত। বন্ধুরা, শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। একদিন স্নান করে বের হয়েই ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনল রক্তিমের কয়েক মাস আগে বিবাহিতা স্ত্রী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বুঝতে পারল যে তাদের ঘরে তার শাশুড়ি মা এবং তার স্বামী রক্তিম বসে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে। প্রিয়াঙ্কা শুনতে পেল যে তার শাশুড়ি তার বরকে বলছে, বৌমা কি তোকে বেতন থেকে টাকা দেয়? তোর মামাও ওই দিন বলছিলেন বাজারে যা দাম সব কিছুর, দুইজনের ইনকাম ছাড়া কি কিছু হয়? আসলে প্রিয়াঙ্কা বিয়ের পরেও একটি ভালো জায়গায় কর্মরতা। শাশুড়ি আর বরের কথাবার্তাগুলো শুনে প্রিয়াঙ্কা পর্দায় আড়াল করে নিল নিজেকে। প্রিয়াঙ্কা স্পষ্ট শুনতে পেল যে রক্তিম তার মাকে উত্তরে বলল, আর বলো না মা, প্রতি মাসে ও বেতন পাওয়ার পরপরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া শুরু হয়। প্রিয়াঙ্কা আবার শুনতে পেল তার বরের কথা শুনে তার শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, বলিস কি রে বাবু, ঝগড়া করে এই নিয়ে তোর সঙ্গে? রক্তিম তখন বলল, হ্যাঁ গো মা, প্রত্যেক মাসে প্রিয়াঙ্কা সবার আগে বেতন পেয়ে আমাকে সাধে সেখান থেকে সংসার খরচের জন্য টাকা নিতে। আমি প্রতি মাসেই ওকে বকা দিই। বলো তো, আমাকে টাকা দিতে হবে কেন? ও যখন ছিল না আমি কি সংসার চালাতে পারিনি? তোমাকে আর বাকি সবাইকে সামলেও এই সংসারটা কি সুন্দরভাবে চালায়নি? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে? শাশুড়ি মা মুখ গোমরা করে বললেন, জিনিসপত্রের যা দাম। প্রিয়াঙ্কা আবারও শুনল রক্তিম তখন তার মাকে বলছে, মা, একজন আর কি বেশি খায়, এই জন্য ওর কাছ থেকে টাকা নেব? ও তো দিতে চায়, আমি নিই না। বাবা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমায় দিদার বাড়িতে উঠতে হয়েছিল, কতই না কষ্ট হয়েছে, সবই আমার মনে আছে গো মা। ভগবান না করুক আমার কিছু হলে যেন প্রিয়াঙ্কার কারোর কাছে হাত না পাততে হয়, সেজন্য তার সেভিংস করা দরকার। আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক, আর আমার কোনো সমস্যা হলে ওই আমাকে সাহায্য করবে, অর্থ দিয়ে হোক বা মনে সাহস দিয়ে। আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক। প্রিয়াঙ্কা পর্দার আড়াল থেকে দেখল তার শাশুড়ি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। এরপর তিনি রক্তিমের মাথায় হাত দিয়ে বললেন, ঈশ্বর তোমাদের অনেক সুখী করুক বাবা, তুমি আর বৌমা দুইজনই দীর্ঘজীবী হও। সেদিন পর্দার আড়ালে প্রিয়াঙ্কাও 2 ফোঁটা কেঁদেছিল। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে। এই দিন প্রিয়াঙ্কা মনে করেছিল যে সে সত্যি অনেক ভাগ্যবতী। মা ও ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল প্রিয়াঙ্কা। দুইজনই তাকে দেখে নড়ে চড়ে বসল, যেন এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি। প্রিয়াঙ্কা তাদের কাছে এগিয়ে এসে বলল, একটু চা করে দিই আপনাদের? প্রিয়াঙ্কার শাশুড়ি খুব আনন্দের সাথে বলল, বৌমা, একটু লাল চা করো, আমিও তোমাকে সাহায্য করতে আসছে। প্রিয়াঙ্কা তখন শাশুড়িকে থামিয়ে দিয়ে বলল, না মা, আপনারা বসুন, কথা বলুন, আমিই বানাচ্ছি।
এরপর প্রিয়াঙ্কা রান্নাঘরে গিয়েও এক প্রকার ঘোরের মধ্যে ছিল। সেদিন তার এতটাই আনন্দ হয়েছিল যে আনন্দের চোটে তার মনে হচ্ছিল নিজের হৃৎপিণ্ডটা খুলে রান্না করে দিলেও কম পড়তো যেন। কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্পদ। নিজেকে অনেক ধনী মনে হচ্ছিল তার প্রতি তার চিন্তা ভাবনা শুনে। স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবেন, সবাই তাকে সেভাবেই চিনবে, এটাই স্বাভাবিক। এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ভালোবাসাও যায়। বন্ধুরা, নিজেকে যোগ্য স্বামী প্রমাণে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়িতে প্রত্যেকটি স্ত্রীর কতটা সম্মান করা হবে সেটা নির্ভর করে তাদের স্বামীর উপর। দ্বিতীয়ত, সংসারে নিজের স্বামী ঠিক থাকলে শ্বশুরবাড়ির লোকেরা খারাপ হলেও সেরকম কিছু যায় আসে না। তৃতীয়ত, স্বামী এবং স্ত্রী দুজনের সহযোগিতাই প্রয়োজন একটা সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।